হঠাৎ কেউ একজন লালসা কণ্ঠে বলল, শুভ্র, শুভ্র, এসো, তোমার স্থানে প্রবেশ করো। 1837 সালের অতীত শরীরে প্রবেশ করো। তোমার অভিশপ্ত দেহকে মুক্তি দাও। শুভ্র কারেন্টের গতিতে সামনে তাকালো। আয়নার ভিতরে লেবরেটিং করা চিহ্নটার ভিতর থেকে কণ্ঠটা ভেসে আসলো, চলুন দেখে আসি। 1837 সালের ফ্ল্যাশব্যাক। চারপাশে ঘন কুয়াশা, আকাশে কালো মেঘের গর্জন। বজ্রপাতের আলোতে এক বিশাল রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। প্রাসাদের গেটের উপর খোদাই করে লেখা, ডার্ক কিংডম 1837। চারদিকে আগুনের মশাল জ্বলছে, বাতাসে বারুদের গন্ধ আর মানুষের আর্তনাদ চিৎকার। শুভ্র হঠাৎ নিজেকে দেখতে পেল রাজকীয় পোশাকে, কালো লেদারের আর্মার, বুকের মাঝে খোদাই করা ডিপি চিহ্ন, চোখে লাল নীল আলোতে জ্বলছে। তার হাতে এক বিশাল কালো তলোয়ার। তলোয়ার থেকে অদ্ভুত শক্তির তরঙ্গ বের হচ্ছে। ডার্ক লর্ড আসছে, ডার্ক পাওয়ার জেগে উঠেছে, আজ ধ্বংস হবে শত্রু রাজ্য। শুভ্র বুঝে যায় সে এখন আর শুভ্র নয়, সে এখন ডার্ক পাওয়ার, 1837 সালের ডার্ক কিং। এই শক্তি দয়া জানে না, এই শক্তি ভালোবাসা বোঝে না, এই শক্তির একটাই ধর্ম, ধ্বংস। হঠাৎ সামনে আগুনে জ্বলতে থাকা এক শহর, চারিদিকে লাশ, ধোঁয়া আর চিৎকার। একদল মানুষ দৌড়ে পালাচ্ছে, আর ডার্ক পাওয়ার একাই তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই এক মেয়ের কণ্ঠ, ডার্ক থামো, এই যুদ্ধ বন্ধ করো। এই শক্তি তোমাকে মানুষ থেকে দানব বানিয়ে দিচ্ছে। সব থেকে বড় কথা, এই মেয়েটা কে? এই মেয়েটার সাথে কি সম্পর্ক শুভ্রের? কেন সে বারবার শুভ্রকে তলাশ করছে? তাছাড়া শুভ্রের সাথে এতদিন কিছুই হয়নি, তাহলে কেন ডার্কের 1837 সালের অভিশপ্ত অতীত এত বছর পর শুভ্রের শরীরে প্রভাব ফেলছে? শুভ্রের ঘাড়ে ডার্কের চিহ্ন বাসা বেঁধেছে। ডার্কের যাবতীয় অতীত সবকিছু কেন শুভ্রকে ঘিরে? তাহলে চলুন নিশি, ডার্কের আর বর্তমান শুভ্রের রহস্য কিছুটা ভেদ করি, যাতে বুঝতে সুবিধা হয় কেন ডার্ক আর ওই নিশি শুভ্রকে বারবার বর্তমানে তলাশ করছে। আপাতত এতটুকুই বলি, ডার্ক আর ওই নিশি হাজব্যান্ড ওয়াইফ। তাদের সাংসারিক জীবন ছিল, কিন্তু ডার্ক আসলে একটা অলৌকিক শক্তি। নিশির হাজব্যান্ডের নাম ছিল শুভ্র। 1837 সালের শেষের দিকে শুভ্রের বয়স তখন 22 বছর। বাংলাদেশের সার্ভার বাস স্ট্যান্ড, যশোর পালবাড়ি, শুভ্র আর নিশি লাভ ম্যারেজ করেছিল। তো শুভ্র নিশিকে নিয়ে শপিংয়ে যায়। শপিং শেষে রেস্টুরেন্ট থেকে ডিনার করে আসার পথে একটা কাপল পার্কে পড়ে। তো শুভ্র বাইক থামিয়ে নিশিকে নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করে। পার্কটা বড় এরিয়া নিয়ে, কিছুটা এয়ারপোর্টের মতো বড় একটা পার্ক। শুভ্র নিশিকে নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলো। নিশিকে বাইকে বসিয়ে কয়েকটা সেলফি তুললো বিভিন্ন রকমের পোস্ট দিয়ে। তখন সাইড থেকে কয়টা বখাটে বলে উঠল, ওই সোনামণি, তোমার বাইকে চলে যেতে বলো, আমরাও একটু সেলফি তুলে দিই। নিশি বাইক থেকে উঠে বকাটেদের লিডারের সামনে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। মুখে 5 আঙ্গুলের ছাপ বসে গেল। তখন বকাটেদের লিডার নিশির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। পকেট থেকে একটা সেন্টার ফুড বের করে গালে দিয়ে বাম হাত দিয়ে নিশির চুল মুঠো করে ধরে ডান হাতের আঙ্গুল দিয়ে কপালে স্পর্শ করলো। বকাটেদের লিডার কিং রক্তিম চোখে তাকালো নিশির দিকে। নিশি ব্যথায় কুকিয়ে উঠল। নিশি শুভ্রের দিকে তাকাতেই দেখলো শুভ্র রক্তিম চোখে লিডার কিংয়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে শুভ্র দৌড়ে এসে লিডার কিংয়ের বুকে সজোরে একটা লাথি দিল। লিডার কিং ছটকে গেল, দেওয়ালে ধাক্কা খেয়ে শুভ্রের বাইকের পাশে এসে পড়ল। শুভ্র বাইকের সাইলেন্সার ভেঙে লিডার কিংয়ের মুখে বারবার ঠেসে ধরল। লিডার কিং ছটফট করতে থাকলো, সজোরে আরও একটা লাথি মারলো। সঙ্গে সঙ্গে লিডার কিংয়ের আরও কয়েকটা লোক ছুটে আসলো। শুভ্র এক এক করে সব কয়টাকে শুটান করে ফেলেছে। হঠাৎ কেউ একজন পিছন থেকে শুভ্রের পিঠে ছুরি মেরে দিল।